আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমার ভিডিও দেখেন, ইউটিউব চ্যানেলের সাথে আছেন দীর্ঘদিন থেকে, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আপনাদের পার্টিসিপেশন, ভিউজ আমাকে মোটিভেশন দেয় টু গো ফার্দার। তো আমরা আজকে কথা বাড়াবো না, আমরা শুরু করছি আমাদের গাইডলাইন্স ফর জয়েন্ট ভেঞ্চার অথবা কনসোর্টিয়াম অপারেশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে বিদেশি কোনো ফার্ম জয়েন্টলি বাংলাদেশি কোনো কোম্পানির সাথে, ফার্মের সাথে বা ব্যক্তির সাথে কাজ করতে গেলে, অর্থাৎ বিদেশি ব্যবসায়ীরা যখন বাংলাদেশে কাজ করবে তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দিব, সার্ভিস সাপোর্ট দিব, আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কি, ডোমেস্টিক রেগুলেশন কি, সেই আলোকে আমাদের আজকের কথা। এর আগে আমরা এই বিষয়ের উপরে আমরা তিনটা সিরিজ ভিডিও করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে আমরা পার্ট 4 কথা বলবো। পার্ট 4-এ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো, এর আগে আমরা আলোচনা করেছিলাম যে লিগ্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক কিভাবে সাপোর্ট দিবে ফরেন কাস্টমারকে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে ফরেন কোম্পানি বা জয়েন্ট ভেঞ্চার যারা বাংলাদেশে কাজ করবে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিরকম হবে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কি কি জিনিস উল্লেখ থাকতে হবে ফর ট্রান্সপারেন্সি, যাতে করে ওনারা ট্রান্সপারেন্টলি বাংলাদেশে ব্যবসা করতে পারে এবং ট্রান্সপারেন্সি থাকে তাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের মধ্যে, সেই বিষয়ে আমরা আলোচনা করবো আজকে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ধরনটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার থাকতে হবে। প্রত্যেকটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি তাদের ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এগুলো সমস্ত কিছু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী নিয়ম কানুনের মধ্যে থেকে আপনার ফাইন্যান্সিয়াল বা অ্যাকাউন্টিং ডিসক্লোজারটা যাতে করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়, ট্রান্সপারেন্ট হয় টু দ্য রেগুলেটর, এই বিষয়টা আমাদের সবাইকে এনশিওর করতে হবে। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আপনার ইনকাম, আপনার অ্যাসেট, আপনার লায়াবিলিটিস, আপনার ক্যাপিটাল, পার্টনার্সের ক্যাপিটাল কন্ট্রিবিউশন, আপনার রিটেন আর্নিংস, যা যা আপনার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস শুড বি ভেরি মাচ ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে। আহ, এটা আমাদের লোকাল রেগুলেটরের রিকোয়ারমেন্ট। আমরা এরপর একটু দেখব এই যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বা ফরেনার যারা জয়েন্টলি বাংলাদেশে কাজ করছে কনসোর্টিয়ামের মাধ্যমে বা জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে, তাহলে এইসব কোম্পানি যদি বাংলাদেশে কোনো ঋণ নিতে হয় বা ঋণ নেয়ার সিস্টেম কি, অথবা বিদেশ থেকে ঋণ নিতে গেলে তাদের প্যারেন্ট বা সিস্টার কোম্পানি থেকে, তাদের হেড অফিস থেকে, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথম কথা হলো, বাংলাদেশে যখন আপনি ব্যবসা বাণিজ্য করবেন তখন বাংলাদেশে তো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দরকার হতে পারে, এবং ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট নেয়ার জন্য আমরা আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের যে গাইডলাইন্স বা অপারেশনাল রুলস রেগুলেশনস আছে সেখানে কিছু কথাবার্তা বলা আছে, রেগুলেশন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। চ্যাপ্টার 16 প্যারা 4B-তে, অর্থাৎ গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনে, সেখানে স্পষ্টভাবে বলা বলা আছে, এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বিদেশিকে ঋণ দিতে পারবে না। সোজা কথা, আপনি বাংলাদেশে বসে, যেমন আমি বাংলাদেশে আমার একটা ফার্ম আছে, আমি যদি কোনো বিদেশিকে সেখানে ঋণ দেই তাহলে এটা কিন্তু আইনগতভাবে বৈধ হবে না। এই জন্য আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের ধারা 18(2) স্পষ্ট বলা আছে, রেসিডেন্ট ইন বাংলাদেশ, রেসিডেন্ট ইন বাংলাদেশ ক্যান নট গ্র্যান্ট লোন, অ্যাডভান্স অর ক্রেডিট ফ্যাসিলিটিস টু কোম্পানিজ কন্ট্রোলড নন রেসিডেন্ট উইদাউট বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল। অর্থাৎ বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো রেসিডেন্ট বাংলাদেশি কোনো ধরনের লোনস, অ্যাডভান্স বা ক্রেডিট কোনো ফরেন ওন কন্ট্রোল কোম্পানিকে দিতে পারবে না। এটা যদি করতে হয় তাহলে আহ আহ, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে তারপরে করতে হবে। এখানে কোম্পানি বলতে বোঝাচ্ছে ফার্মস, ব্রাঞ্চেস অর অফিস, অর্থাৎ কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে যদি তাদের ব্রাঞ্চ অফিস খোলে, লিয়াজ অফিস খোলে, অথবা তাদের কোনো সিস্টার কনসার্ন থাকে, সেই ক্ষেত্রে এইসব ফরেন ওন কন্ট্রোল কোম্পানিকে বাংলাদেশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ধরনের ঋণ দিতে পারবে না। তবে ব্যাংকগুলোর জন্য স্পেশালাইজড একটা রেগুলেশন আছে, সেটা হচ্ছে ব্যাংক ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিতে পারবে টু ফরেন ওন কন্ট্রোল কোম্পানিকে, তবে টাকায়, নট ফরেন কারেন্সিতে।
অর্থাৎ ব্যাংকগুলো টাকা ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিতে পারবে টু দ্য ফরেন ওন কন্ট্রোল কোম্পানি ইন বাংলাদেশ। এখানে দুটো জিনিস আছে। কোনো ফরেন ওন কন্ট্রোল কোম্পানি বাংলাদেশে যদি কমার্শিয়াল পেপার ছাড়ে বা টাকা বন্ড ছাড়ে টু টেক মানি ফ্রম দি লোকাল মার্কেট, বন্ডের মাধ্যমে বা কমার্শিয়াল পেপারের মাধ্যমে। আমরা জানি কমার্শিয়াল পেপার এবং টাকা বন্ড এগুলো হচ্ছে মার্কেট থেকে টাকা তোলার কতগুলো ইনস্ট্রুমেন্ট, এবং সেই রকম ক্ষেত্রে আমাদের রেগুলেশনে স্পেশালাইজড একটা পারমিশন আছে। যদি কোনো ফরেন কোম্পানি বা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যদি এরকম কমার্শিয়াল পেপার বা টাকা বন্ড ছাড়ে, তাহলে রেসিডেন্ট বাংলাদেশি যারা সেই বন্ড তারা কিনতে পারবে বা কমার্শিয়াল পেপার কিনতে পারবে। অর্থাৎ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ, এটা লোন না, এটা হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট পারচেজ করে ফরেন ওন কন্ট্রোল কোম্পানিকে লোকাল কারেন্সি সাপোর্ট দেওয়া। তাহলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ফরেন ওন কন্ট্রোল কোম্পানিকে কোনো ধরনের লোন দিতে পারবে না, শুধু ব্যাংক ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিতে পারবে ইন টাকা। এবং কমার্শিয়াল পেপার বা টাকা বন্ড যদি কোনো কোম্পানি ছাড়ে ফরেন অন কন্ট্রোল কোম্পানি, তাহলে লোকাল রেসিডেন্টরা কিন্তু সেই কমার্শিয়াল পেপার বা টাকা ইনভেস্ট করতে পারবে। এটা ইনভেস্টমেন্ট। সো আমরা এখানে লোন, তাহলে ফরেন কন্ট্রোল কোম্পানি বা ওন কোম্পানি অথবা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যদি বাংলাদেশে যদি ব্যবসা বাণিজ্য করে, বাংলাদেশে যদি তাদের ঋণের প্রয়োজন হয়, তাহলে সেই ঋণটা তারা যদি মার্কেট থেকে তুলতে হয়, তাহলে কোন কোন পদ্ধতিতে তুলবে? ব্যাংক এবং কমার্শিয়াল পেপার এবং টাকা লোন। কিন্তু কোনো ব্যক্তি থেকে বা কোনো ইন্টার কোম্পানি লোন, কোনো একটা রেসিডেন্ট কোম্পানি আরেকটা নন রেসিডেন্ট কোম্পানিকে, ফরেন ওন কন্ট্রোল কোম্পানিকে লোন দিবে, ক্রেডিট দিবে, এটা কখনো সম্ভব না। বাংলাদেশের আইনে কিন্তু এটা অ্যালাউ করে না। এখন আসেন, কোনো একটা ফরেন ওন কন্ট্রোল কোম্পানি বাংলাদেশে তাদের আরেকটা ব্রাঞ্চ অফিস আছে বা বাংলাদেশে তাদের আরেকটা অফিস আছে। তারা যদি ইন্টার অফিস বা ইন্টার কোম্পানি যদি লোন দিতে চায়, তাহলে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে তারপরে করতে হবে। আপনি ঢাকায় ব্যবসা করছেন, চিটাগং আপনার একটা কোম্পানি আছে ফরেন ওন কন্ট্রোল কোম্পানি, চিটাগং তাদের একটা ব্রাঞ্চ আছে, অথবা সাবসিডিয়ারি আছে, অথবা একটা সিস্টার কনসার্ন আছে, অথবা তার দেশের অন্য কোনো কোম্পানি আছে, দুটোই বিদেশি কোম্পানি। বাংলাদেশে বসে যদি ইন্টার কোম্পানি লোন চালাচালি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া আপনি কিন্তু এরকম লোন কিন্তু আপনি আহ, বড় বা ল্যান্ডিং করতে পারবেন না। এবং তাও আবার এটা যদি আনএনকাম্বার্ড ফান্ড হতে হবে, বাংলাদেশ ব্যাংক তখন অ্যালাউ করবে। আর আহ, আপনি যদি ফরেন ওন কন্ট্রোল কোম্পানি, ইফ ইউ ইন্টেন্ড টু ব্রিং ওয়ার্কিং ক্যাপিটাল লোন ফ্রম ইউর হেড অফিস বা প্যারেন্ট কোম্পানি, তাহলে আপনি আনতে পারবেন বাইরে থেকে লোন, তবে সেই লোনটা হবে ইন্টারেস্ট ফ্রি। অর্থাৎ বাংলাদেশে যে টাকা ঢুকবে, বাংলাদেশ থেকে যাওয়ার সময় সেই একই ফরেন কারেন্সি যাবে, কোনো ধরনের লোন এবং সেটার উপরে কোনো ধরনের ইন্টারেস্ট বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন না। এটা হবে ইন্টারেস্ট ফ্রি লোন। কারণ ইন্টারেস্ট ফ্রি লোনটা বলার অর্থ হচ্ছে যে ইন্টারেস্ট আপনি পে করবেন আপনি আপনার দেশে, আপনি যে দেশ থেকে, যেমন আপনি সাউথ কোরিয়ান একটা ফরেন ওন কন্ট্রোল কোম্পানি, আপনি যদি সাউথ কোরিয়ান কোনো কোম্পানি থেকে আপনি লোন নেন, লোন ট্রানজাকশন অ্যান্ড এগ্রিমেন্ট টু বি হেল্ড উইদিন দি টেরিটরি অফ সাউথ কোরিয়া। আপনি সেই ফান্ডটা তার সাথে ট্রানজাকশন অ্যারেঞ্জমেন্ট করে আপনি ফান্ডটা শুধু বাংলাদেশে আনবেন। কিন্তু বাংলাদেশ থেকে লোন হিসেবে যদি ঢোকে, সেটার এগেনস্টে কিন্তু লোনের বিপরীতে কোনো ধরনের ইন্টারেস্ট যাবে না। অর্থাৎ যে প্রিন্সিপাল ইন ফরেন কারেন্সি ঢুকবে, সে একই প্রিন্সিপাল দেশের বাইরে থেকে বাইরে চলে যাবে। অর্থাৎ এইরকম যদি বাংলাদেশে কোনো ফরেন অন কন্ট্রোল কোম্পানি সিস্টার কনসার্ন থেকে ফান্ড নিয়ে আসে, তাহলে সেইটা হবে ইন্টারেস্ট ফ্রি লোন। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। এবং এই ধরনের লোন আনার পরে আপনাকে পোস্ট ফ্যাক্টর রিপোর্টিং করতে হবে ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ ব্যাংকে। আউটওয়ার্ড রেমিটেন্স, কারণ আপনি বাংলাদেশে ব্যবসা করবেন, বাংলাদেশে আপনি আয় করবেন, আয় করে আপনার প্রফিট দেশের বাইরে নিয়ে যাবেন। আপনি আপনি বা আপনার ব্যবসা শেষে বা প্রজেক্ট শেষে আপনি আপনার ক্যাপিটালটা আপনার দেশে নিয়ে যাবেন। তাহলে এই ক্ষেত্রে যেই সব আইন কানুনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। কারণ আমরা এগুলো ব্যাংকে যখন আসে, আমরা অনেক ধরনের অ্যাম্বিগুইটি কাজ করে, এই রেমিটেন্স পাঠানো যাবে কিনা, ওই রেমিটেন্স পাঠানো যাবে কিনা। তো অতএব ইন দিস কেস আই ওয়ান্ট টু মেক ইউ অল ক্লিয়ার, যদি ফরেন ওন কন্ট্রোল কোম্পানি যদি এরকম ধরনের আউটওয়ার্ড ক্যাপিটাল বা ইনওয়ার্ড ক্যাপিটাল হ্যান্ডেল করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের রেগুলেশন কি? প্রফিট আপনি ট্রান্সফার করতে পারবেন উইদাউট বাংলাদেশ ব্যাংক পারমিশন ছাড়া আপনি পারবেন না। আপনি কোনো ফরেন নন কন্ট্রোল কোম্পানি যদি বাংলাদেশ থেকে প্রফিট ট্রান্সফার করতে চায়, বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে। কারণ আপনি প্রফিট যে ক্যালকুলেট করলেন, আপনি ট্রুলি করলেন কিনা, অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়াল প্রফিট হয়েছে কিনা, সেটা আপনার বোর্ড অ্যাপ্রুভাল দিয়েছে কিনা, আর সেখানে কোনো এক্সাজারেশন হচ্ছে কিনা, এই ইস্যুসগুলো বাংলাদেশ ব্যাংক দেখে, যেহেতু ফরেন কারেন্সি দেশের বাইরে চলে যাবে, এবং লোকালি যদি আপনার কোনো সিআইবি ক্লিয়ার না থাকে, অন্য কোনো ব্যাংকের কাছে ডেট থাকে, লোন থাকে, আপনার সিএবি যদি ক্লিয়ার না থাকে, আন আপনি যদি লোকাল আপনার অডিট ফার্ম যদি আপনার ক্লিয়ারেন্স না দেয়,
তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সব জায়গাগুলো মনিটর করে। তাহলে আপনি দেশের বাইরে যেই ফরেন কারেন্সি নিয়ে যাবেন ইন দ্য নেম প্রফিট, ইন দ্য নেম ক্যাপিটাল, after closure of your business or after completion of 1 year of your business, তাহলে আপনি যদি এইরকম যদি ফরেন কারেন্সি দেশের বাইরে আউটওয়ার্ড রেমিটেন্স করে নিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রফিট এবং ক্যাপিটালের ক্ষেত্রে আপনাকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে তারপরে আপনাকে আহ, তারপর নিতে হবে। এবং আহ, আপনার এছাড়াও কোনো ধরনের আউটওয়ার্ড রেমিটেন্স যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু দেখবে, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে তারপরে আমরা আউটওয়ার্ড রেমিটেন্স করব। এখানে ইন অ্যানেক্সার এ অ্যানেক্সার বি আমি দুটো জিনিস দেখানোর চেষ্টা করেছি, যে যদি কোনো ধরনের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যদি প্রফিট রিপার্টিট করতে চায় তাহলে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমি এখানে উল্লেখ করেছি, আপনারা দেখবেন যদি আপনি প্রফিট রিপার্টিশন করতে চান। আর যদি আপনি যদি ক্যাপিটাল আউটফ্লাই করতে চান, আপনার ক্যাপিটালটা আফটার ক্লোজার অফ বিজনেস, ইফ ইউ ইন্টেন্ড টু ব্রিং ব্যাক ইয়োর ক্যাপিটাল টু ইয়োর হোম কান্ট্রি, তাহলে কি কি পেপার রিকোয়ারমেন্ট লাগবে সেই বিষয়গুলো এখানে আমি উল্লেখ করেছি। আপনারা আশা আশা করি দেখলে বুঝতে পারবেন। এবং when you face central bank or banks by application to the authority for outward remittance of your capital after closure of business, তাহলে এই জিনিসগুলো সিরিয়ালাইজ করা হচ্ছে, এগুলো দেখে আমরা কিন্তু ব্যবস্থা নিব। এই হচ্ছে আমাদের মূলত জয়েন্ট ভেঞ্চার নিয়ে আমাদের বা ফরেন অন কন্ট্রোল কোম্পানির অপারেশনাল ইস্যুস গুলো। আর বাকি যে জিনিসটা আমরা একটু আলোচনা করতে চাই সর্বশেষে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি মেশিনারি আপনি ইম্পোর্ট করতে হয়, আপনি যদি আপনার ইকুইটি পোর্শনটা ক্যাপিটাল মেশিনারি আকারে আনতে হয়, তাহলে আপনাকে বিল অফ এন্ট্রিটা হাতে রাখতে হবে অবশ্যই। তা আপনাকে প্রুফ করতে হবে যে বাংলাদেশে আপনি যে ক্যাপিটাল মেশিনারি এনেছেন ইন দ্য নেম অফ ক্যাপিটাল, তাহলে সেটা আপনি বিল অফ এন্ট্রি এবং রিলেটেড পেপারস গুলো সাথে রাখতে হবে। কারণ আপনি যখন আপনার ফ্যাক্টরি বা বিজনেস ক্লোজারের পরে আপনি ক্যাপিটাল নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন এবং আদার ইস্যুস গুলো চিন্তা করে আপনি কি পরিমাণ ক্যাপিটাল আনলেন ইন দ্য নেম অফ ক্যাপিটাল মেশিনারি, সেটা ডেপ্রিসিয়েশন যাওয়ার পরে আপনার এই মেশিনারির ভ্যালু কত বা আপনার ক্যাপিটাল ইন টার্মস অফ প্রাইস ভ্যালু কত, সেটা আপনি দেশের বাইরে নিয়ে যাওয়ার সময় এই ইস্যুস গুলো আপনার লাগবে। আর ফরেন ন্যাশনালসকে যদি আপনি বিদেশি বাংলাদেশে কাজ করেন, আপনি যদি স্যালারি পেতে হয় বা ব্যাংক থেকে যদি আপনার অ্যাকাউন্টে কোনো স্যালারি বা আদার ইমোলমেন্ট ট্রান্সফার করতে হয়, ব্যাংক শুড exercise due diligence first, the first and foremost paper, which is very much important in case of foreign nationals who are working in Bangladesh, have a work permit দেখবেন by the বা আদার ইনভেস্টর ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যে ওয়ার্ক পারমিট দিয়েছে বিদেশিদের কাজ করার জন্য, সেই বিষয়টা আপনি এনশিওর করবেন যাতে করে সে এখানে চাকরি করে বেনিফিট নেওয়ার আগে তাহলে লোকাল অথরিটি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছে কিনা এই ইস্যুসগুলো আমরা দেখব। তো এই সব বিষয়গুলো আমরা মোটামুটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানির ক্ষেত্রে, ফরেন ওন কন্ট্রোল কোম্পানির ক্ষেত্রে আমরা এই ইস্যুসগুলো দেখবো। আশা করি ব্যাংকার যারা এক্সপোর্টার ইম্পোর্টার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ফরেনের বাংলাদেশে কাজ করছেন, তাদের জন্য আশা করি ভিডিওগুলো খুব উপকার হবে। এবং আরো বেশি বিস্তারিত জানার জন্য আমি নিচে একটা সার্কুলার রেফারেন্স দিয়েছি, এফইপিডি সার্কুলার নাম্বার, এফইআইডি সার্কুলার নাম্বার 2, যেটা 20th of November 2024 ইস্যু হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাবেন। দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গাইডলাইন্স অ্যান্ড অপারেশনাল গাইডলাইন্স নিয়ে আমাদের ভিডিও চতুর্থ পর্ব এখানেই শেষ। আশা করি লার্নিং লাইন একাডেমির সাথেই থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।